This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আপ্রি আপনাদের সঙ্গে ৮টায় রিপোর্টার এক্সক্লুসিভ নিয়ে। জানতো সবাই কেউ কেন আটকালো না কীর্তিমান মনোজিৎকে প্রশ্ন উঠছে, তার কারণ বেশ কয়েকটি তথ্য। শীর্ষ নেতৃত্বের কাছেও মনোজিৎকে নিয়ে একটা অভিযোগ জমা পড়েছিল 2019-এর জুলাইয়ে। অভিযোগ জানিয়েছিলেন কলেজেরই এক ছাত্রীদের শ্লীলতাহানি এবং তোলাবাজির অভিযোগ জানানো হয় নেতৃত্বকে। চিঠিতে অভিযোগ টিএমসিপি নেতৃত্বের নাম ভাঙিয়ে তোলাবাজি করত মনোজিৎ। কলেজের UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নামে লেখা টি-শার্ট দেওয়ার নাম করেও টাকা তছরূপ করা হতো। দুই ছাত্রীকে মারধর করা নিয়েও অভিযোগ জানানো হয় এই চিঠিতে। চিঠির সঙ্গে মনোজিতের বিরুদ্ধে এফআইআর কপিও জমা হয় নেতৃত্বের কাছে। এবারই তো প্রশ্ন যে এত কিছুর পরেও কেন ব্যবস্থা নেয়নি দল, এই প্রশ্ন বিরোধীরাই তুলছেন। সায়ন্ত আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। ঠিক এই প্রশ্নই যখন উঠছে যে সবকিছু জানানো হয়েছিল দলকে, একজন ছাত্র পড়ুয়াই সমস্ত অভিযোগ চিঠিতে একেবারে লিখিত নথি দিয়ে সে জানিয়েছিল, তারপরেও দলের অন্দরে কোনো হেলদোল হলো না মনোজিৎকে নিয়ে। কেন এই প্রশ্ন বিরোধীরা করছেন? এটা যথার্থও তো প্রশ্ন। একদমই, দেখো এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। মনোজিৎকে নিয়ে যে প্রশ্নগুলো এখন উঠছে সেই অভিযোগগুলো কিন্তু আগেও উঠেছে, অতীতে একাধিকবার উঠেছে এবং সেটা কিন্তু তৃণমূল নেতৃত্বের কাছে জমাও হয়েছে চিঠি সহকারে, কিন্তু তারপরেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তাহলে কি কোনো প্রভাবশালী নেতার হাত ছিল মাথার ওপরে? এই প্রশ্নই কিন্তু বারবার ফিরে আসছে। কলকাতার কলেজগুলোতে যখনই এই ধরনের অভিযোগ ওঠে, কোনো দাদাগিরি, তখনই সামনে চলে আসে তৃণমূলের কোনো না কোনো প্রভাবশালী নেতা, সেই অভিযুক্তর মাথায় হাত রয়েছে। এক্ষেত্রেও যে মনোজিতের মাথার ওপরে তৃণমূলের শীর্ষ নেতার, কতিপয় শীর্ষ নেতার হাত ছিল তা কিন্তু অস্বীকার করা যায় না, এমনই দাবি কলেজ কর্তৃপক্ষের। আর সেই কারণে কিন্তু বারবার তাদের ওপর চাপ প্রয়োগ করতো এই মনোজিৎ, এমনকি গভর্নিং বডির ওপরও চাপ প্রয়োগ করতো। সব কিছু নিয়ে কিন্তু তৃণমূলের কাছে একাধিক অভিযোগ করা হয়েছে, এমনকি গভর্নিং বডির কেউ তারা প্রকাশ্যে বলেও দিয়েছিল, কিন্তু তারপরেও দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্ব কোনো রকম ব্যবস্থা নেয়নি। আর তাদের ব্যবস্থা না নেওয়ার জন্যই কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিতের এত বাড়বাড়ন্ত এবং এত বড় ঘটনা ঘটে গেল। দেখো, শুধুমাত্র তৃণমূল প্রশাসনের বা তৃণমূল যারা দল আছে, নেতৃত্ব আছে, তাদের কাছে অভিযোগ হয়েছিল তা কিন্তু নয়, তার অপরাধ দিয়ে কিন্তু কলকাতা পুলিশের কাছেও একাধিক অভিযোগ হয়েছিল, সেখানেও পুলিশের তরফেও নেওয়া হয়নি কোনো কড়া পদক্ষেপ। স্বাভাবিকভাবে সেটা নিয়েও কিন্তু কলকাতা পুলিশের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। আজকে যে অবস্থা তৈরি হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ, এবং তারপর রাজ্যের শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার একাধিক সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সিদ্ধান্ত নিল আগে কেন নেওয়া হয়নি একেবারে। আর এই প্রশ্নগুলো উঠছে তার কারণ মনোজিৎ কে আর হাত ছিল তার মাথার উপরে যে একের পর এক অপরাধ করে যাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে জমা পড়লো, পুলিশের কাছেও জমা পড়েছে, দলের কাছেও একজন পড়ুয়া জানিয়েছে, অথচ তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া কেন হয়নি? আগেই যদি ব্যবস্থা নেওয়া হতো, গোড়াতেই যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এই ঘটনা আটকানো যেত নয় কি? আর এখান থেকে আরো বেশি প্রশ্ন উঠছে যে এত ভয়ডরহীন ছিল মনোজিৎ কিভাবে? কারণ একটা অপরাধ করলো, এই গণধর্ষণের পরেও কোন সাহসে সে এত নির্ভয় ছিল? এত বড় অপরাধের পরেও সে কিন্তু পালিয়ে যায়নি। মনোজিৎ আর সাগরেদরা কিন্তু ছিল, কিন্তু কেন, কার এত সাহস, কিভাবে এটা করতে পারে সেটাই বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর সেখানেই উঠে আসছে মনোজিতের ফোন ডিটেলসে চাঞ্চল্যকর তথ্য। ছাত্রীকে পাশবিক অত্যাচারের পরেও বেশ কিছুক্ষণ ক্যাম্পাসের ভেতরেই ছিল মনোজিৎ। তিনি বলছেন যে সামলে নেব, এরকম একটা আশ্বাস নাকি জয়বার প্রমিতকে দেয় আর তারপর বাড়ি পাঠিয়ে দেয়। তারপর ফোন করে একাধিক ছাত্র নেতাকে। নির্যাতিতার এফআইআর রুখতে পুলিশকে ম্যানেজ করতে দাদাদের অনুরোধও করতে থাকে মনোজিৎ। আগেও বারবার অভিযোগ সত্ত্বেও রাতারাতি ছাড় পেয়ে গেছে ল কলেজের এই ছাত্র নেতা, আর সেই কারণেই পুলিশের হাত থেকে ছাড় পেয়ে যাবে এমন বিশ্বাস হয়ে গিয়েছিল মনোজিতের। হাতে ধর্ষণের ভিডিও রেকর্ড থাকায় নির্যাতিতা ছাত্রী ভয়ে পুলিশে অভিযোগ করবে না, এই আত্মবিশ্বাসও ছিল মনোজিতের। আর সেই কারণেই এত বড় অপরাধের পরেও গা ঢাকা দেয়নি মনোজিৎ আর তার সাগরেদরা, এমনটা মনে করছেন তদন্তকারীরা।
আর এই কসবাকাণ্ডে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। গতকাল বেশ কয়েক ঘন্টা ধরেই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সিসিটিভি থেকে 17 জনকে চিহ্নিত করে তাদের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পরে নোটিশ পাঠানো হয়েছে। গতকাল 6 জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আজও এই জিজ্ঞাসাবাদ চলবে, আরও বেশ কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। আমরা হতবাক এবং আমরা অবাক হয়ে যাচ্ছি, এগুলো বিশ্বাস করতে, যে তথ্য সামনে আসছে। কিছু স্টুডেন্টসরা সামনে এসে বলছে যে তারা যদি এই দাদার মনোজিৎ বলে যে মেন অ্যাকিউজড, তার যদি কথা না শোনা হতো, তাহলে পানিশমেন্ট হিসেবে সেই সব মেয়েদেরকে বলা হতো তোমাকে মন্দারমণি বা এরকম কোনো বিচে যেতে হবে দাদার সাথে 2 দিন কাটাতে। যদি তুমি কাটাও তাহলে তোমার শাস্তি হবে না, তা না হলে তোমাকে যেতে হবে। এটা শাস্তি ছিল। মেয়েরা কমপ্লেন করেছে তাদের উপর অত্যাচার হয়েছে এবং সামনের কসবা থানাতে গিয়ে বলা হয়েছে, কসবা থানার পুলিশরা বলেছে যে ও তো ভীষণ উপকারী, ভেরি হেল্পফুল ছেলে মনোজিৎ, মিটমাট করে নাও। ব্যাচে পড়ে সবাই বলছেন, নেতারা বলছেন যে কেউ চেনেন না, কিন্তু মনোজিতের কীর্তি যারা জানতেন তারা বলছেন সবাই চিনত, সবাই জানতো। সেই চেনা জানার এমনই দাপট যে মনোজিতের চাকরি থেকে কলেজে ঢোকা বেরোনো সবটা ছিল সব নিয়মের বাইরে। বহু অভিযোগ আছে, কিছু বেরিয়েছে, গাছের পাতা নড়েছে বাতাস ছিল। কসবা ল কলেজে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তার নিয়োগেও বেনিয়মের অভিযোগ। সাউথ ক্যালকাটা ল কলেজে 8 মাস আগে অস্থায়ী কর্মীর চাকরি পায় মনোজিৎ। নিয়োগের জন্য 8 সদস্যের গভর্নিং বডির বৈঠকে মনোজিতের পক্ষে ভোট পড়ে 4টি। নিয়ম অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে 2/3 সমর্থন প্রয়োজন, অথচ অর্ধেক সদস্যের সমর্থনেই মনোজিতের চাকরিতে সিলমোহর দেয় গভর্নিং বডি। কিন্তু যার বিরুদ্ধে এফআইআর রয়েছে তাকে কিভাবে কলেজে চাকরি, তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। এইটা তো গভর্নিং বডি প্রেসিডেন্ট, এটা গভর্নিং বডি প্রেসিডেন্ট বলতে পারবেন, আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম বলতে পারবেন। যদিও মনোজিতের বেআইনি নিয়োগ নিয়ে দায় এড়িয়েছেন ভাইস প্রিন্সিপাল। আমি ভাইস প্রিন্সিপাল, মাত্র গভর্নিং বডি আছে, গভর্নিং বডি থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা তৃণমূল বিধায়ক অশোক দেবের অবশ্য দাবি প্রয়োজন ছিল তাই নেওয়া হয়েছিল। ওর নাকি যে চাকরিটা হয়েছে সেটাও নাকি আমাদের ডেইলি বেসিস 2 দিন যে ছেলে দরকার ছিল, যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে, তার মানে এটা পার্মানেন্ট নয় এবং চাকরিও খতম। এর আগে এই কীর্তিমান মনোজিতের বিরুদ্ধে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছেও অভিযোগ জমা পড়েছিল। 2019-এর জুলাইয়ে অভিযোগ জানিয়েছিলেন কলেজেরই এক ছাত্র। ছাত্রীদের শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ জানানো হয় নেতৃত্বকে। চিঠিতে অভিযোগ টিএমসি নেতৃত্বের নাম ভাঙিয়ে তোলাবাজি করত মনোজিৎ। কলেজে তার এতটাই দাপট ছিল যে পড়ুয়া থেকে অধ্যাপক সকলের ওপরেই ছড়ি ঘোরাতো সে। আপনাদের উপরেও দাপট কি ছিল মনোজিতের? এবং একজন নতুন নিউ অ্যাডমিশন স্টুডেন্ট থেকে শুরু করে একজন সিনিয়র টিচার পর্যন্ত সব ক্ষেত্রেই ছিল। অবশেষে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশের পর মূল অভিযুক্ত মনোজিৎকে অস্থায়ী কর্মীর পদ থেকে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। বহিষ্কার করা হয়েছে 2 পড়ুয়া প্রীতম ও জাইবকেও। সায়ন্ত ভট্টাচার্য ও কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগে তোলপাড় হয়ে যাওয়ার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ। অনিশ্চিত আইন পড়ুয়াদের ভবিষ্যৎ। বন্ধ কলেজেই আবার বৈঠক হলো কলেজের গভর্নিং বডি। হারহিম ঘটনার পর টনক নড়ল কলেজ পরিচালন সমিতির। কলেজে প্রাক্তনীদের প্রবেশে বিধি নিষেধ আরোপ করা হলো। গ্রহণযোগ্য কাজ ছাড়া কলেজে প্রবেশ করতে পারবেন না প্রাক্তনীরা। এই সিদ্ধান্ত গভর্নিং বডির বৈঠকে। যে ঘটনা ঘটেছে তার জন্য কড়া ব্যবস্থা চাই। এদেরকে বহিষ্কার করা হলো এবং কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না। যে 3 জন আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য। যেহেতু ফর্ম ফিল আপ চলছে সেহেতু ক্লাসটা বয়কট থাকলো, শুধু অফিসটা খোলা থাকলো। মনোজিৎ মিশ্র যেহেতু আইনজীবী, তার যেহেতু মেম্বারশিপ ক্যান্সেল করা হয়
এখান থেকে বরখাস্ত হিসেবে পাঠাবে, যাতে আগামী দিনে ওর মেম্বারশিপ ম্যানুয়ালটা ক্যান্সেল করা হয়। কেউ যদি লুকিয়ে কিছু কাজ করে জানতে পারি সম্ভবপর, আমরা এবার থেকে অকেবল থাকলাম, এখন যখন কাজ করবো চিন্তা ভাবনা পরিষ্কার হয়েছে, কলেজ টাইমিং 7টা থেকে 2টো এরপরে কেউ থাকবে না, মেয়েটার এক্সপেন্সেস কলেজ নেবে, আর আমরা ওদের এই কালপ্রিটদের আমরা একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা পুলিশকে সাহায্য করব আর একদম ফাঁসি চাই। আর এই কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আজ শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল হবে। হাইকোর্টের অনুমতিতে বিজেপি যুব মোর্চার এই কসবা অভিযান মিছিলে শুভেন্দু অধিকারী নেতৃত্বে এগোবে এবং এটা রাসবিহারী মোড়ে জমায়েত হবে, সেখান থেকে গড়িয়াহাট, তারপর বিজন সেতু হয়ে মিছিল কসবায় যাবে। গতকালই শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুপুর 1টা থেকে 5টার মধ্যে মিছিল শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলেজে গণধর্ষণ নিয়ে তোলপাড় গোটা দেশ, তার মধ্যে সেচমন্ত্রী মানস ভূঁইয়ার মুখে শুনলাম ছোট্ট ঘটনা, পরে আবার বললেন সামান্য ঘটনা। গণধর্ষণ কি ছোট্ট ঘটনা বা সামান্য ঘটনা হতে পারে বলুন তো? মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের পর এবার যুক্ত হলেন মানস ভূঁইয়া। বিতর্কিত মন্তব্যের তালিকা ক্রমশই লম্বা হচ্ছে। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সর্বনাশ। গত কদিনে কোন ঘটনায় বাংলা তোলপাড়, গোটা দেশ জানে উত্তরটা। কসবার কলেজে আইনের ছাত্রীর গণধর্ষণ, নির্যাতিতার বয়ানে শিউরে উঠছে জনতা। প্রথমে ইউনিয়ন রুমে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার প্যানিক অ্যাটাক হয়, শুরু হয় শ্বাসকষ্ট। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুনয় করেন নির্যাতিতা। বারবার বলার পর ইনহেলার নিয়ে আসে এক অভিযুক্ত। ইনহেলার নেয়ার পর একটু সুস্থ বোধ করেন নির্যাতিতা। এরপরেই গার্ডের ঘরে টেনে নিয়ে গিয়ে চলে গণধর্ষণ। নির্যাতিতার এমন বয়ান পেয়ে শোরগোল সংবাদ মাধ্যমে। তাই কি রেগে গেলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া? একটা বিরাট পৃথিবী, ইরান আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আপনি থামাতে পারছেন? পাকিস্তান আমাদের অ্যাটাক করছে, থামাতে পারছেন? আমি গিয়েছিলাম, একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওতে মেরেছিল আমাদের 26 জন। আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সর্বনাশ। শব্দ ব্রহ্ম, বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে ফেরত আনা যায় না, শব্দও তাই। যুক্তিজালের আশ্রয় মানস ভূঁইয়া। কলকাতা মেডিকেল কলেজে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠান ছিল। মঞ্চ থেকে নামতেই TV9 বাংলাকে মানুষের সাফাই। সামান্য ঘটনা হয়েছে, সেটা নিয়ে হুলহুল। একটা জিনিস বিচার করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোন ঘটনাকে এড়িয়ে গেছেন কিনা, অ্যাকশন নেননি কিনা। আর জি করে মমতা বন্দ্যোপাধ্যায় যা অ্যাকশন নিয়েছিলেন, তার বাইরে সিবিআই একটা ইঞ্চি এগোতে পেরেছে। পরবর্তী সাফাই বিধানসভায়। পেহেলগাঁওয়ে আজ অব্দি যারা 26 জনকে খুন করলো গ্রেপ্তার হলো না, কিন্তু বাংলাতে ছোট ঘটনা মানে কি কসবা? আমি কসবার ঘটনাকে তীব্র নিন্দা করি। আমি ব্যক্তিগতভাবে, আমি সন্তানের পিতা, আমরা এগুলোকে জঘন্য অপরাধ বলে ধরে আমরা কন্ডেম করি। খুব ব্যথিত আমি, দুঃখিত আমি। মমতা যেমন ঝাড় তার বাঁশ তেমন। মমতা মালিক আর মানস ভূঁইয়া তার কর্মচারী। লজ্জা লাগে ওই রকম একটা লোক মেদিনীপুরে জন্মেছিলেন, লজ্জা লাগে। মানস অবশ্য একা নন। গণধর্ষণ নিয়ে বেলাগাম মন্তব্য করে আগেই বিতর্ক বাড়িয়েছেন মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। নির্যাতিতার দিকেই আঙুল তুলেছিলেন কামারহাটির বিধায়ক। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবেন, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? রথ নিয়ে ব্যস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলেজে গণধর্ষণের খবর উড়িয়ে দিতে চেয়েছিলেন। কল্যাণের তত্ত্ব ছিল বন্ধু বান্ধবীর সম্পর্ক। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? মদন, মানস, কল্যাণ, তালিকাটা ক্রমশ লম্বা। এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি
তৃণমূলের সংস্কৃতি এটাই যে মুখ্যমন্ত্রী বরাবর যেটা করে এসেছেন, যারা ধর্ষিতা হয়েছেন তাদের নিয়ে উনি সমালোচনা করেছেন। মানে প্রেম যদি কারুর থাকে তাহলে তাকে ধর্ষিতা হওয়াটা দ্যাট ইজ জাস্টিফাইড, এটা উনি বলার চেষ্টা করেছেন। বিরোধীরা বিঁধলেও কি বিতর্কিত মন্তব্যে রাশ টানবেন তৃণমূল নেতারা? সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা।